দিনটি বৃহস্পতিবার 23শে জানুয়ারি 2025। আজ আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। Let's go! সকালে ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা দৃশ্য দেখা যায় একদম ঠিক বিছানা থেকে, কেমন লাগবে বলুন তো? উফ, কি যে অসাধারণ। আমরা উঠেছি জৈন্তা হিল রিসোর্টে, জাফলং এর পাশে। মোটামুটি খরচে মোটামুটি মানের একটা রিসোর্ট, অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে রিসোর্টটি। দেখে মনে হলো শুরুতে যখন নতুন ছিল তখন তো বেশ সুন্দরই ছিল, এখন যতটুকু বোঝা যায় কিছুটা অযত্ন অবহেলা আছে। এটা হচ্ছে রিসোর্টের পেছনের অংশটা। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, শীতের কুয়াশায় মোড়া। প্যাথেটিক বিষয় হলো এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভেতরে না, এটা ভারতের মেঘালয় রাজ্য। অ্যাকচুয়ালি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে এসে যা সৌন্দর্য উপভোগ করবেন, মোস্ট অফ দ্য থিংস অ্যাকচুয়ালি ইন্ডিয়া পোর্শনে পড়েছে। আমরা কেবল বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্য অবলোকন করি। কিছু জিনিস আছে বাংলাদেশের ভেতরে, ভারতে যেতে পারলে আরো অনেক বেশি সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ত। যাই হোক, এই রিসোর্টটিতে রেন্ট শুরু সম্ভবত 3,000 টাকা থেকে। তা আমরা একটা ফ্যামিলি স্যুট ঢাকা থেকে বুকিং করে রেখেছিলাম। সারা রাত জার্নি করে ভোরবেলা উঠেছি এখানে। এখান থেকে নাস্তা সেরে আমরা চলে যাব ডিবির হাওরে, যার আরেক নাম শাপলা বিল। প্রায় 8 কিলোমিটার দূরে রিসোর্ট থেকে। চলে এলাম শাপলা বিলে। এখান থেকে বোট নিয়ে আমরা কিছুক্ষণ ঘুরব। এখানে মোট 4টি বিল রয়েছে: ইয়াম, ডিবি, হরফকাটা এবং কেন্দ্রি। এগুলো এখানকার লোকাল নেম। এই বিলের আরেকটা মজার ব্যাপার রয়েছে। এই একটা বিলের শেষ মাথায় প্রায় 200 বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। কথিত আছে জৈন্তা রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওরের কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মিত হয়েছিল। এছাড়া হরফকাটা ও ডিবি বিলের মধ্যস্থলে রাজা রাম সিংহের সমাধিস্থল রয়েছে। শীতকালে এই হাওর জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয়। আমরা যদি আরেকটু সকালে আসতে পারতাম, এর সৌন্দর্য আরো ব্যাপকভাবে উপভোগ করতে পারতাম, বাট আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না। কারণ আমরা জাফলংয়েই পৌঁছেছি প্রায় ভোর রাতে। একটু ঘুমিয়ে তারপর আমরা এখানে চলে এলাম। সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে আছে। এই সেই 200 বছরের পুরনো মন্দির। ওই যে দূরে
ভারতের মেঘালয় রাজ্য। এরপর আমাদের পরবর্তী গন্তব্য বিছানাকান্দি, এখান থেকে প্রায় 35-40 কিলোমিটার দূরে। আগেই শুনেছিলাম রাস্তাঘাট খুব একটা ভালো নয়, তারপর আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে কোনো মূল্যে আমাদেরকে যেতে হবে। সরু রাস্তা, তার উপর ভাঙাচোরা। ওয়াও, অ্যামেজিং! এই সেই বিছানাকান্দি। পাহাড় থেকে নেমে আসা স্রোতধারা। ওয়াও! শুনেছি বর্ষাকালে এটা খুব আরো চমৎকার লাগে। তো যাই হোক, আমাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বর্ষাকালে যাওয়ার কোনো সুযোগ নাই, তো এই শীতকালেই আমাদেরকে ভ্রমণ করতে হবে। ওয়াও, হোয়াট এ লুক! আমি আগেই বলেছি, যা দেখা যায় সব মেঘালয় রাজ্য, সব ইন্ডিয়াতে অবস্থিত। কিভাবে যে আমাদের দেশটা ভাগ হলো, আমার খুব খারাপ লাগছে। কেন যে এগুলো আমাদের অংশে পড়ল না? ওই যে দূরে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। ওয়াও, দারুণ দারুণ! অসংখ্য পাথর। ওই যে পাহাড়ের নিচে, পাহাড়ের ফাঁকে ফাঁকে ভারতীয় খাসিয়াদের বসবাস। এখানে 4 দিন পর পর একটা সীমান্ত হাট বসে। ওই খাসিয়ারা বিভিন্ন ভারতীয় পণ্য এনে এখানে বিক্রি করে। বিউটিফুল! এখানকার স্থানীয় দোকান থেকে কিছু ভারতীয় পণ্য কিনে নিলাম, চকলেট, প্রসাধন সামগ্রী, যা ঢাকায় কিছুটা উচ্চ মূল্যে বিক্রি হয়। 5টা বেজে গেছে, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। পরদিন সকাল, অর্থাৎ 25শে জানুয়ারি, আজ আমরা এক্সপ্লোর করব জাফলং। কিছু দূর যেতেই ডান পাশেই পড়বে তামাবিল স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়। জাফলং প্রকৃতি কন্যা খ্যাত বাংলাদেশের সুপ্রাচীন একটি পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত। এর অপর পাশে ভারতের ডাউকি। ডাউকি ভারতের মেঘালয় রাজ্যের অংশ। এই ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী জাফলং হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাংলাদেশে এসে এর নামকরণ হয়েছে পিয়াইন নদী। মূলত এই পিয়াইন নদীর অববাহিকায় জাফলং এর অবস্থান। ওই যে দূরে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, মূলত ওটাই ডাউকি টাউন। আমরা এখান থেকে 1000 খানেক টাকায় একটা বোট ভাড়া করব, তারপর উপভোগ করব পাহাড় আর নদীর অপরূপ মিলন মেলা। আহা, কি স্বচ্ছ শীতল পানি! একদম নদীর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। জাফলং এর সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে
এখানকার আদিবাসীদের জীবনধারা। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি। আমরা এরকমই একটা পুঞ্জি দেখতে চলে এলাম। এই গ্রামটার নাম সংগ্রামপুঞ্জি। এটা সংগ্রামপুঞ্জির জমিদার বাড়ি। খাসিয়াদের জমিদার বলা হয়। এই যে পান সুপারি বাগান। মাতৃতান্ত্রিক খাসিয়া সম্প্রদায়ের পুরুষেরা সাধারণত গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন এবং সুপারি সংগ্রহ করেন। এগুলো দিয়েই মূলত তারা জীবিকা নির্বাহ করেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত বাংলাদেশের প্রথম সমতল চা বাগান। খাসিয়াপুঞ্জি থেকে বেরিয়ে আমরা চলে এলাম আবার পিয়াইন নদীর বুকে। হিমালয়ের সীমান্ত ঘেঁষা খাসিয়া জয়ন্ত পাহাড়। স্বচ্ছ জলের ধারায় আমাদের বোট ছুটে চলেছে। আমরা নেমে পড়লাম বোট থেকে। আমাদের বোট জার্নি এখানেই শেষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তে। এই কালারফুল পাথরের ওই পাটটা হচ্ছে ডাউকি, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা জাফলং। বিএসএফ সদস্যকেও দেখতে পেলাম আমরা। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ঝুলন্ত ব্রিজ, ওটার নাম ডাউকি ব্রিজ। ওয়াও, বিউটিফুল, অ্যামেজিং। ওই যে দূরে বোটগুলো দেখা যাচ্ছে। ডাউকিতে যারা ভারতের যারা ঘুরতে আসেন ওখান থেকে বোটে করে ওই ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে অনেক দূর চলে যান। আমি অনেক এরকম ভিডিও দেখেছি ইউটিউবে। আবারও সেই দুঃখ, যদি ওটা বাংলাদেশের অংশ হতো। আর সময় নেই, ফিরতে হবে আমাদের। এখন আমরা এখান থেকে
রিসোর্টে চলে যাব। ব্যাগ গুছিয়ে বের হতে হবে ঢাকার উদ্দেশ্যে। ঝটপট রিসোর্ট থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। ফেরার পথে পরন্ত বিকেলে আমরা লাঞ্চ করতে চলে গেলাম পানশিতে। ওদের ফুড খুব টেস্টি ছিল। খাওয়া শেষ করে আমরা ইমিডিয়েটলি রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। একটা সংক্ষিপ্ত চমকপ্রদ ভ্রমণ শেষ করে আমরা ফিরবো বাড়িতে, আর অপেক্ষায় থাকবো নতুন কোনো ভ্রমণের।